আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যুক্ত ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় বিপর্যস্ত ইয়েমেন। এরপর জানিয়ে দিব মুসলিম মার্কিনীদের তোপের মুখে বাইডেন। এরপর জানিয়ে দিব রোজায় গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিকে ঠেলে দিতে পারে বলছে জর্ডান। এরপর জানিয়ে দিব মুসলিমদের আবেদন খারিজ, জ্ঞানব্যাপী মসজিদ চত্বরে চলবে পূজা। এরপর জানিয়ে দিব পদত্যাগপত্র জমা দিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধের সময় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাকিস্তানি সাবমেরিন খুঁজে পেল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্ত ও ব্রিটেনের রাতভর বিমান হামলায় বিপর্যস্ত ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যৌথ বাহিনী। হুতি গোষ্ঠীর দাবি, রাজধানীর সানা ছাড়াও হাজ্জাহ ও তাইজ শহরে কমপক্ষে 23 দফা বিমান হামলায় হয় রাতভর। রোববার 25 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে এই হুতিদের সামরিক সক্ষমতা ধ্বংসের উদ্দেশ্যে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, কিন্তু বেসামরিক কোন স্থাপনায় এই প্রথমবারই আঘাত হানল দেশগুলো। 3টি মিসাইলের আঘাতে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে একটি কীটনাশক কারখানা। সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত নিকটবর্তী বিভিন্ন আবাসিক ভবনও। শনিবার যৌথ বাহিনীর অভিযানে টার্গেট করা হয় ইয়েমেনের 8টি এলাকা। বিমান হামলা চালানো হয় হুতি সশস্ত্র গোষ্ঠীর 18টি ঘাঁটিতে। অন্যতম লক্ষ্য ছিল রাজধানী সানা। মার্কিনীদের তোপের মুখে বাইডেন। যুক্তরাষ্ট্রে আবারও মুসলিম মার্কিনীদের তোপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে তার অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ রূপ নিয়েছে বিক্ষোভে। বাইডেনকে বয়কটের দাবি উঠেছে আরব আমেরিকানদের কণ্ঠে। ক্ষোভের মাত্রা এতটাই যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের বিপরীতে শয়তান দাঁড়ালেও তাকে ভোট দেবেন বলে জানিয়েছেন অনেক মুসলিম। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিশিগানে গাজায় যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার শক্তিশালী আরব আমেরিকান কমিউনিটি। ফিলিস্তিনের পতাকা, ব্যানার হাতে স্লোগানে মুখরিত মুসলিম অধ্যুষিত ডিয়ারবোর্নের রাজপথ। একই সাথে আওয়াজ উঠে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম মিশিগান, যেখানে বেশিরভাগই আরব আমেরিকান। চলতি মাসের শুরুতে সেখানে প্রচারণায় গিয়েছিল জো বাইডেন। কৃষ্ণাঙ্গ নেতাদের সাথে সাক্ষাৎ করলেও এড়িয়ে যান মুসলিম কমিউনিটিকে। তখনও বাইডেনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছিল মুসলিম মার্কিনীরা। নাখোশ মুসলিম ভোটারদের কমিউনিটি এবার আরও একাট্টা। অনেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন জো বাইডেনকে ভোট দেবেন না তারা। ডিয়ারবোর্নের মেয়র আব্দুল্লাহ সামাউদ বলেছেন, মিশিগানে হাজার হাজার মুসলিম ভোটার রয়েছে যারা তাদের সমর্থন তুলে নেওয়ার পরিকল্পনা করছে। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি আবার দায়িত্ব নিতে পারেন, সে ঝুঁকি থাকা সত্ত্বেও বাইডেনকে ভোট দিতে নারাজ তারা। অনেকে প্রেসিডেন্টের কাছে প্রশ্ন করেন, গণতন্ত্র ধ্বংস ঠেকাতে কি পদক্ষেপ নেবেন তিনি। ডেমোক্র্যাটদের সমর্থন দিলেও বাইডেন প্রার্থী হলে তাকে বর্জনের ঘোষণা দিয়েছেন মুসলিম কমিউনিটির নেতারা। এমনকি ডোনাল্ড ট্রাম্প সহ যে কাউকে ভোট দিতেও রাজি তারা। আমেরিকান মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিউনিটি প্রধান ডক্টর মোহাম্মদ আলম বলেন, এটা যুদ্ধ নয়, গণহত্যার মাধ্যমে জাতিগত নিধন যথেষ্ট হয়েছে। দিন শেষে জো বাইডেন নিজেকে ব্যর্থ প্রমাণ করেছেন। ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ইস্যুতে আমেরিকান মুসলিমরা 3 লাখ স্বাক্ষর সংগ্রহ করেছিলেন, অথচ তার নির্দেশে বিশ্বে একটি বোমাও পড়েনি। জো বাইডেন প্রার্থী হলে ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দেবে। বাইডেনের বিপরীতে শয়তান দাঁড়ালেও তাকে ভোট দেব। এর আগে 2020 সালে নির্বাচনে 64% মুসলিম ভোট পেয়েছিলেন জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে পড়েছিল 35%। তবে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপিপি একটি জরিপ বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বাইডেনের সমর্থন নেমে এসেছে 17%। কাকে ভোট দিবেন তা নিয়ে অনিশ্চয়তায় 25% মুসলিম মার্কিন ভোটার। গাজা যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। রবিবার রাজধানী আম্মানে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া গ্যাব্রিয়েলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আইমান সাফাদি বলেন, প্রতিটি দিন যুদ্ধের সাথে পার হয় এবং মধ্যপ্রাচ্যে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি বাড়ায়। এতে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। চলতি বছর মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 10 মার্চ থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। সংবাদ সম্মেলনে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলের আগ্রাসনকে সৃষ্ট মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এরই মধ্যে জর্ডান মধ্যপ্রাচ্যে শান্তি নির্মাতা হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা আম্মানের এই প্রচেষ্টাকে সমর্থন করি। সূত্র আনাদোলু এজেন্সি। মুসের আবেদন খারিজ,
জ্ঞানবাপী মসজিদ চত্বরে চলবে পূজা। ভারতের উত্তরপ্রদেশের বানারসির জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা কার্যক্রম চালাতে পারবেন। মুসলিমদের করা এক আপিলের পরিপ্রেক্ষিতে সোমবার 26 ফেব্রুয়ারি এমন নির্দেশ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল বলেন, জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পূজা পালন অব্যাহত থাকবে। এর আগে গত 31 জানুয়ারি বানারসি জেলা আদালত রায়ে বলেছিলেন, একজন পুরোহিত জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ সেলারে পূজা করতে পারেন। সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই গভীর রাতে পূজা শুরু করার সব ব্যবস্থা করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্ট আবেদন করে আঞ্জুমান এস্তে জামিয়া মসজিদ কমিটি। মসজিদটির ভূগর্ভে 4টি তেখানা বা সেলা রয়েছে, সেখানে একজন পুরোহিতের পরিবার বসবাস করছে। পরিবারের দাবি, 1993 সাল পর্যন্ত বংশগত পুরোহিত হিসেবে তাদের পূজা করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর সাম্প্রদায়িক উত্তেজনা অশান্তির কারণে তৎকালীন মোলায়ম সিং সরকারের পূজার অনুমতি বাতিল করে দেয়। মসজিদের বেসমেন্টে উপাসনা করার অনুমতি চেয়ে পিটিশন দায়ের করেছিলেন কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। এরপর বেসমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার অনুমতি দেয় সেখানকার একটি আদালত। তবে মসজিদ কমিটির দাবি, সেলারে কোনো মূর্তি নেই, তাই 1993 সাল পর্যন্ত সেখানে হিন্দু প্রার্থনা করার কোনো প্রশ্নই আসে না। 31 জানুয়ারি রায়ের পরে চ্যালেঞ্জ জানিয়ে 2রা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। শীর্ষ আদালত আবেদন শুনতে না চেয়ে এলাহাবাদ হাইকোর্টে যেতে বলে। তার 2 ঘন্টার মধ্যে আবেদন জমা পড়ে হাইকোর্টে। আজ সোমবার এর রায়ে ঘোষণা করা হলো। পদত্যাগ জমা দিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতায়ে। ক্ষমতাসীন দল ফাতাহর কেন্দ্রীয় কমিটির সদস্য সাতাহের 2019 সাল থেকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রয়েছেন। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে স্কাই আরব নিউজ জানিয়েছে, ফিলিস্তিনি সরকার রবিবার কয়েকদিনের মধ্যে পদত্যাগ করতে পারে, কারণ গাজায় ক্ষমতাসীন হামাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশাপাশি একটি টেকনোক্র্যাট সরকার গঠনের অনুমতি দিয়েছে। এই সরকারের লক্ষ্য গাজা পুনর্গঠন ও ইসরায়েলের সাথে যুদ্ধের পর উপত্যকায় নিরাপত্তা পুনরুদ্ধার করা। সময় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাকিস্তানি সাবমেরিন খুঁজে পেল ভারত। 1971 সালে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাকিস্তানি সাবমেরিনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করছে ভারত। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমের কাছে এই পাকিস্তানি সাবমেরিনের ধ্বংসাবশেষ মিলেছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর নতুন অত্যাধুনিক জলযান এই সাবমেরিনকে খুঁজে বের করেছে। প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 4 ডিসেম্বর বঙ্গোপসাগরে তলিয়ে গিয়েছিল পিএনএস গাজী নামক ডুবোজাহাজটি। সেই ডুবোজাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেল ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্সেন রেস্কিউ হেভিকে। এই জলযানটি গভীর সমুদ্রে উদ্ধার কাজে ব্যবহৃত হয়। বঙ্গোপসাগরে তলিয়ে যাওয়া পাকিস্তানি সাবমেরিনটি আগে মার্কিন নৌবহরের অংশ ছিল। মার্কিন সামরিক বাহিনীতে এই ডুবোজাহাজটি ইউএসএস ডিবালন নামে ব্যবহার হতো। পরে সেটি পাকিস্তানের নৌবাহিনীকে দিয়েছিল আমেরিকা। 1971 সালের 14 নভেম্বর পাকিস্তান ছেড়ে 2800 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশাখাপত্তমের কাছে এসে পৌঁছেছিল পিএনএস গাজী। এই সাবমেরিন ধ্বংস করতে আইএনএস রাজপুত নামক রণতরীকে মোতায়েন করে ভারত। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পিএনএস গাজীর ধ্বংসাবশেষ বিশাখাপত্তম থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার দূরে পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। পানির তলায় মাত্র 100 মিটার গভীরে এই সাবমেরিনটিকে খুঁজে বের করে ভারতীয় নৌসেনার ডিপ সাবমার্জেন্ট রেস্কিউ ভেহিকেল ডুবে যাওয়ার সময়ে পাকিস্তানের এই সাবমেরিনে ছিলেন 93 জন নাবিক, যাদের মধ্যে 11 জন ছিলেন অফিসার। ভারতের পূর্ব উপকূলের কাছে সমুদ্রে মাইন বসানোর জন্য এই সাবমেরিনকে পাঠানো হয়েছিল। এছাড়া ভারতের বিমান বাহিনী রণতরী আইএনএস বিধ্বস্ত ধ্বংস করার দায়িত্ব দেওয়া হয়েছিল পিএনএস গাজীকে।